তো বলছি আমার বড় ভাইজান কোন একটা ধর্মীয় প্রোগ্রাম থেকে নুসরাতকে কি বলেছিল ওটা নিয়ে অনেক কিছু হয়েছিল। আমি এখানে তার ছোট ভাই এসে বলে যাচ্ছি, নুসরাত জাহান অপদার্থ, ব্যর্থ, দায়িত্ব কাণ্ডজ্ঞান এমপি, পারলে আমাকে নিয়ে সমালোচনা করতে বলুন, আমাকে নিয়ে সমালোচনা। আমি ওকে অপদার্থ বলছি। ও অপদার্থটা পার্লামেন্টে গিয়ে ওর উচিত ছিল যদুরহাটির বসিরহাটের দর্জি শ্রমিকদের কথা বলা। ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী আছে, কনসার্ন ডিপার্টমেন্টাল মন্ত্রীদের বলা দরকার ছিল যে ভারতবর্ষের আমি একজন মেম্বার, আমি একজন পার্লামেন্টের সদস্য, আমি যে লোকসভা থেকে এসেছি সেই লোকসভার হেভি অংশ মানুষ, যদুরহাটির হেভি অংশ মানুষ দর্জি শ্রমিক। কিন্তু দুঃখের বিষয় তাদের আজকে দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে। তারা আজকে কাজ বেশি করছে, ইনকাম কম করছে। তাদের কথা ভেবে, আপনাদের কথা ভেবে এই অপদত্তটার কাজ ছিল পার্লামেন্টে গিয়ে মেনশন করা, কলিং অ্যাটেনশন করা, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করা। তাকে বলা দরকার ছিল যে পলিসি আনা দরকার, যেভাবে কত বলবো করে ভাই, ঠিকই বলেছে, ভোর হয়ে যাবে। কটা বাজে অনেক বকে ফেললাম নেতাদের মতো। আচ্ছা শুনুন, ঠান্ডা মাথায় আপনাদের কথা বলছি। মন্ত্রীর এর কাজ ছিল বলা যে পার্লামেন্টের নতুন আইনের সংযোজন করা দরকার, আইনের অ্যামেন্ডমেন্ট এক্সপোর্টের জন্য, ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য ব্যবস্থা করা। কি যদুরহাটির লোকেরা যে কাপড়টা সেলাই করছে সেই কাপড়টা যাতে আমেরিকাতে যায়, ইউরোপে যায়, জার্মানে যায়, জাপানে যায়, ফ্রান্সে যায়, অস্ট্রেলিয়াতে যায়, সৌদি যায়, দুবাই যায়, কাতার যায়, কুয়েত যায়, বাহরিন যাতে যায়, এখানকার কাপড়গুলো তার ব্যবস্থা করা। এবার আপনারা বলুন, এই যদুরহাটির লোকেরা যে কাপড়টা সেলাই করছে সেই কাপড়টা যদি তুর্কিতে যায়, বাহরিনে যায়, সৌদিতে যায়, ফ্রান্সে যায়, ইউরোপে যায়, ল্যাটিন আমেরিকাতে যায়, তাহলে কি হবে? ডলার আসবে। কি হবে? ইন্টারন্যাশনাল বিজনেস হলেই ডলার আসবে। ডলার আসা মানেই আপনার হাত ভারী হবে। 4,000 টাকা ইনকাম করছিলেন 5 বছর আগে, সেটা এখন 6,000 হয়ে যাবে। কিন্তু অপদার্থটা সেটা পার্লামেন্টে গিয়ে বলেনি। তাই আপনাদের বলবো, আপনাদের মূল্যবান ভোট যদি 1 জুন মাসের 1 তারিখে ইভিএম মেশিনের 5 নম্বরে খাম চিহ্নিত ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, পার্লামেন্টে গিয়ে এই দর্জি শ্রমিকদের কথা বলবে যাতে ইন্টারন্যাশনাল বিজনেস করা যায়, ইন্টারন্যাশনাল মার্কেটে এই যদুরহাটির দর্জিদের সেলাই করা কাপড় যায়, তার জন্য চিৎকার করবে, তার পলিসি আনতে বাধ্য করবে। আপনারা জানেন বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে অনেক ডেভেলপ হচ্ছে, কারণ বাংলাদেশের গার্মেন্ট শিল্পে এখন অনেক তাদের এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের কাপড় এখন সারা পৃথিবীতে চলে যাচ্ছে, আর আমরা হিন্দু মুসলমান নিয়ে পড়ে আছি। মোদিজি 2014 সালের আগে বলেছিল বিজেপি হিন্দু খাতরে মে হ্যায়। আমি অন্তত ভেবেছিলাম 2011-র মমতা ব্যানার্জি ডায়লগটা ফেল করেছে, অন্তত আমার হিন্দু সমাজের মানুষরা ভালো থাকুক, আমি চেয়েছিলাম। আরে ভাই, তারাও তো আমাদের বাইরে নয়। হিন্দু কি আমাদের বাইরে? আমরা একসাথে বসবাস করছি। যখন এই আপনার জায়গার নাম কি, আরে বাবা, মীর নিসার আলী যে লড়াইটা করেছিল কৃষকদেরকে নিয়ে, সব তিতুমির যাকে আমরা জানি, সে কি শুধু মুসলমানদের লড়াই করেছিল? সেই সময় 80,000 কৃষককে একত্রিত করে লড়াই করেছিল। ওই 80,000-এর মধ্যে হেভি অংশে আমার হিন্দু সমাজের কৃষকরা ছিল। ধন্যবাদ জানাই আপনাদের। আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন আমার সাথে সাথে, দীর্ঘক্ষণ ধরে আমাদের পার্টির যারা বিভিন্ন স্তরে নেতৃত্বরা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যগুলো আপনারা শুনেছেন। একটা জায়গা পরিষ্কার হয়েছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি চাইছে, কেন পার্লামেন্টে আপনাদেরকে আমাদের খাম চিহ্নকে পাঠাতে বলছে। আমি সেই বিষয়ে বিস্তারিত যাব না, কারণ আমার ইতিপূর্বে বক্তারা এই বিষয়ে অনেক চর্চা করেছে। আমি শুধু আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে গুটি কয়েক কথা বলবো। সর্বপ্রথম কথা হচ্ছে, একটা এমপির কাজ কি আগে আমাদেরকে জানতে হবে। সমস্যাটা হচ্ছে আমরা ভোটের সময় আসি, এই ধরনের মাঠ ভর্তি করি, হই হই করি, ভালো লেগেছে মিষ্টি মিষ্টি কথা বলে ভোটটা দিয়ে দিই। 4.5 বছর আপনারা প্রতারিত হন, বঞ্চিত হন, আপনাদের কথা আর কেউ মুখে আনে না। আপনাদেরকে জানতে হবে এই যে ভোটিং সিস্টেমটা কেন হয়েছে, এই ভোটাভুটিতে অংশগ্রহণটা কেন করবেন, গণতন্ত্রের বৃহত্তর উৎসব উদযাপন কেন করবেন,
এই বিষয়টা আপনাদের একটু জানা দরকার। সেই বিষয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, একটা এমপির কাজটা কি? একটা এমপির কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে মানুষের যে অভিযোগগুলো আছে, যে অভাবগুলো আছে, যে চাওয়া পাওয়াগুলো আছে, সেইগুলো পার্লামেন্টে উত্থাপন করবে। যেমন বসিরহাট লোকসভার মধ্যে একদিকে সন্দেশখালী, একদিকে হিঙ্গলগঞ্জ, একদিকে বাদুড়িয়া, মিনাখা, বসিরহাট উত্তর দক্ষিণ, এই যে সব মিলিয়ে 7টা বিধানসভাকে মিলিয়ে যে লোকসভা আছে, এক একটা বিধানসভার মানুষের আবার এক এক রকম অভিযোগ আছে, চাওয়া পাওয়া আছে। যেমন এখানে যদি আসি, বাদুড়িয়া বিধানসভার মানুষের যেটা কয়েকটা গুরুত্বপূর্ণ চাওয়া পাওয়ার মধ্যে হচ্ছে, এই যে লোকাল হসপিটালটা আছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বলুন বা হসপিটাল যেটা কি বলুন না কেন, সেটার পরিষেবা একদম ন্যূনতম পরিষেবা, নাই বললেই চলে। এটাকে হসপিটালে উত্তীর্ণ করে এখান থেকে যাতে করে সঠিক পরিষেবা পায় এলাকার মানুষেরা, সেই জন্য কি করতে হবে, যেখানে দেশের আইন তৈরি হচ্ছে, যেখানে দেশের পলিসি তৈরি হচ্ছে, যে বাদুড়িয়ার মানুষদেরকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা যেখানে বললে কাজ হবে, সেই জায়গাটা হচ্ছে কি বিধানসভা আর লোকসভা। এটা লোকসভা নির্বাচন, সেই জন্য লোকসভা নিয়ে চর্চাটা একটু বেশি করি। লোকসভাতে গিয়ে এখানকার এমপির কাজ কি হবে, ওখানকার সেন্ট্রাল হেলথ মিনিস্টারকে বলা যে আমি বসিরহাট লোকসভা থেকে এসেছি, বসিরহাট লোকসভার মধ্যে বাদুড়িয়ার যদুরাটির এলাকার যে স্বাস্থ্যকেন্দ্র আছে তার মান তলানিতে চলে গিয়েছে, ওখান থেকে স্বাস্থ্য পরিষেবা না মায়েরা পায় না বাপেরা পায়, ঠিকঠাক স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, ওটাকে স্বাস্থ্য পরিষেবার জন্য উপযুক্ত করে তুলতে হবে, ডক্টর দিতে হবে, নার্স দিতে হবে, মেডিকেল ইকুইপমেন্ট দিতে হবে, এক কথায় সেটাকে একটা পুরোপুরি সম্পূর্ণরূপে হসপিটালের রূপ দিতে হবে। এটা কে বলবে? একটা এমপি গিয়ে পার্লামেন্টে বলবে। কিন্তু দুঃখের বিষয়, যে অপদার্থটাকে 2019 সালে এই অভিষেক ব্যানার্জিদের কথা ভরসা করে, এই মমতা ব্যানার্জিদের কথাই ভরসা করে যে অপদার্থটাকে পার্লামেন্টে পাঠিয়েছিলেন, সেই অপদার্থটা সেখানে গিয়ে টিকটক ভিডিও আর সেলফি নিতে ব্যস্ত ছিল, এই যদুরহাটির মানুষের কথা ভুলে গিয়েছিল। যদুরহাটির মানুষেরা ভোট দিয়ে তাকে পার্লামেন্টে পাঠিয়েছিল এই আশা রেখে, ইছামতির ওপরে যে ব্রিজটা ইনকমপ্লিট আছে, পার্লামেন্টে গিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলবে এই ইনকমপ্লিট ব্রিজকে অবিলম্বে কমপ্লিট করে এখানকার মানুষের যাতায়াতের সুবিধার জন্য তিনি বলবেন। কিন্তু অপদার্থটা অভিষেক ব্যানার্জিরা যার হয়ে ভোট চেয়েছিল 2019-এ, মমতা ব্যানার্জিরা যার হয়ে ভোট চেয়েছিল 2019-এ, হাজি নুরুল ইসলামরা যার হয়ে যে অপদার্থের হয়ে ভোট চেয়েছিল, সে পার্লামেন্টে গিয়ে কোনো বাদুড়িয়ার মানুষের কথা বলেনি, বসিরহাটের মানুষের কথা বলেনি। এমপির কাজটা এটাই তো, ওই ভোটের সময় আসবে, সকাল সকাল যাব ভোট দিয়ে চলে আসবে, এটা নয়। এমপির কাজটা আপনি যে সমস্যাগুলো আছে আপনার, সেইগুলো তিনি কি করবেন? নোট ডাউন করবে। নোট ডাউন করে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে, পলিসি যেখানে তৈরি হচ্ছে, সেখানে গিয়ে জানাবে। আমি ভাঙড়ের বিধায়ক, আমার কাজটা কি? যেহেতু আমি বিরোধী বিধায়ক, আমার কাজ হচ্ছে ভাঙড়ের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষক, হিমঘর, রাস্তাঘাট, লাইব্রেরি, স্পোর্টস কমপ্লেক্স, হোস্টেল, যে সমস্যাগুলো আছে, কাঠের ব্রিজ, যে বাস রুট চাই, নতুন রুট চাই, বাস চাই, যে সমস্যাগুলো আছে ওখানকার মানুষের সাথে বসে বসে আমি সেগুলোকে নোট ডাউন করেছি। নোট ডাউন করে আইনসভার মধ্যে গিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলেছি, সেচ মন্ত্রীকে বলেছি, সেচের যে সমস্যা সেটা জানিয়েছি, ট্রান্সপোর্ট মিনিস্টারকে বাসের কথা বলেছি, বিএলআর অফিসগুলোতে যে দুর্নীতি হয়, মুখ্যমন্ত্রী ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী তাকে বলেছি। এটা আমি বিরোধী বিধায়ক, আমার কাজ হচ্ছে তা জানিয়ে দেওয়া। শাসকের কি কাজ হবে? ওই সমস্যাগুলোকে সমাধান করা। দুঃখের বিষয়, 2019 থেকে 2024 এই 5 বছরের এমপি
পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য কটা কথা বলেছে। হাজী নুরুল ইসলামের পক্ষ থেকে ভোট চাইতে আসলে প্রশ্ন করুন যে আমরা 2019 সালে তোমাদের কথাই বিশ্বাস করে আপনাদের উপরে ভরসা করে পার্লামেন্টে ভোট দিয়ে পাঠালাম। আমাদের কথা, আমাদের দুর্দশার কথা, আমাদের চাওয়া পাওয়ার কথা পার্লামেন্টে গিয়ে নুসরাত জাহান বলেছে, তার তথ্যটা আগে আমাদেরকে দেবে, তারপরে আবার নতুন করে আমাদের কাছ থেকে ভোট চাইবে। প্রশ্ন করবেন আপনারা, প্রশ্ন করবেন, দেখবেন পারবে না। আমি আপনাদের বলছি, পার্লামেন্ট টিভি আছে, বিধানসভা টিভি তো নাই। বিধানসভার মধ্যে নওশাদ সিদ্দিকী গিয়ে ঘুমাচ্ছে না মানুষের জন্য কথা বলছে, ওই শাসক দলের মন্ত্রীরা প্রশ্নের উত্তর দিতে পারছেন না, সেটা দেখতে পেতেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিধানসভা টিভি নাই, পার্লামেন্ট টিভি আছে। পার্লামেন্টে গিয়ে কোন এমপিরা কি পারফরমেন্স করেছে, মানুষের জন্য কটা কথা বলেছে, এলাকার জন্য কি কি দাবি করেছে, সেইগুলো পার্লামেন্ট টিভির এখন ইউটিউব ভার্সান হয়ে গেছে, ইউটিউবে আপডেট করে দিয়েছে। আপনারাও চাইলে দেখতে পারবেন। আপনাদের এলাকার এমপির নাম লিখে সার্চ মারুন, কোনো বক্তব্য আসবে না। কি দেখতে পাবেন? অসভ্যটাকে পঞ্চায়েত ভোটের আগে বলেছিল বাঁশ দিয়ে ঢ্যাপ ঢ্যাপ করে মারবে, ইউটিউবে এই ভিডিওটা পাওয়া যাবে। আর কিভাবে ঢ্যাপ ঢ্যাপ করে আর মার হয়? ঢ্যাপ মারতেও জানে না, এমন মারবে আওয়াজ হবে না, চামড়া উঠে যাবে। কি গো ঠিক কেমন হবে? 6 তারিখ সকাল ইভিএম মেশিনের 5 নম্বর সুইচটা বুঝতে পারবে কেমন ভাবে মারতে হয়। কি হ্যাঁ, এইটা গিয়ে শুধু এই করছে। আপনাদের ভাবতে হবে, আপনাদের এখানে রুজি রুটিটা সব থেকে বেশি কি আপনারা একটু বলবেন? হ্যাঁ, চাষবাস আর সেলাই। চাষবাসের কথা অনেক বলেছি, বলবো। মমতা ব্যানার্জি নাকি আজকে চাষিদের পাশে থাকবে বলেছে, অসত্য কথা বলেছে। মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে, মমতা ব্যানার্জিকে আমি এই জায়গা থেকে প্রশ্ন ছুড়ে দিচ্ছি, এখানকার যিনি তৃণমূলের বন্ধুরা আছে তাদের মাধ্যম দিয়ে বলছি, মমতা ব্যানার্জি বলুক পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে মাসিক গড় আয় পরিবার পিছু কত, তাহলেই তো বুঝতে পারবো কত কৃষকের পাশে আছে। আমি মমতা ব্যানার্জি সরকারকে নাজেহাল করে রাখি বিধানসভার মধ্যে এই কৃষকদেরকে নিয়ে। বারবার প্রশ্ন করি, ওরা যেমন আজকে যেমন অসত্য কথা বলে গেছে, আজকে কি বলে গেছে? কৃষকদের পাশে থাকে, ঘোড়ার ডিম থাকে। কৃষকদের পাশে কেমন থাকে তার প্রমাণ দিয়ে দেবো। এখানে এত মানুষ আছেন, কৃষক যারা আছেন বলুন, বলবেন একটা শুধু উত্তর দেবেন। 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কটা কৃষক জানেন? যারা জানেন তারা হাত তুলবেন, অন্যজনকে হাত তুলতে হবে না, কষ্ট করতে হবে না। কটা কৃষক জানেন? তাহলে এই কৃষক প্রতি ভালোবাসা। উনি এটা বলবেন না, বলে কৃষককে ভালোবাসি। আরে ভালোবাসতে গেলে কৃষককে তো বলে যেতে হবে যে বিডিও অফিসে একটা অফিসার আছে, এডিএ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার। সেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারের কাজ হচ্ছে, অফিসারের কাজ হচ্ছে এই ব্লকে যত কৃষক আছে সব কৃষকের সাথে তার সম্পর্ক রাখা। অতিবৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে গেলে অনেক সময় কৃষকরা আত্মহত্যা করে, কিন্তু আত্মহত্যা করার জায়গা নাই। কোনো কৃষকের ফসল নষ্ট হয়ে গেলে সেই কৃষক সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ পায়, এটা জানাবার দায়িত্ব হচ্ছে মমতা ব্যানার্জি। কিন্তু কৃষককে ভালোবাসলেও কৃষকের অধিকার করে মমতা ব্যানার্জি জানাই না। এইটা হচ্ছে ওর ভালোবাসা। কৃষককে ভালোবাসা কেমন জানেন? বলে ঘরকা মুরগি ডালকা বরাবর, জানেন তো? ঘরের মুরগি ডালের মতো, যখন ইচ্ছা ধরে কুটুম আসলি ওখানে জবাই করে ফেলছে, হালাল করে নিচ্ছে। তো ও বলে কৃষককে ভালোবাসে, কিন্তু একবারের জন্য কৃষককে বলেছেন যে বছরে নিয়ম করে করে বিডিও অফিসে কৃষকদের জন্য সাবসিডিতে কৃষিকাজের যন্ত্রপাতি আসে? এটা মমতা ব্যানার্জি বলেছে? এটা বলেনি। নওশাদ সিদ্দিকী বলে যাচ্ছে, আইএসএফ বলে যাচ্ছে ওদের চুরি বন্ধ করে দেবে। আপনাদের জানিয়ে রাখি, বছরে নিয়ম করে করে আপনাদের সাবসিডিতে কৃষিকাজের যন্ত্রপাতি আসে। এই স্প্রে করা মেশিন জানেন এখন ব্যাটারি চালিত 4000 টাকা দাম। এই কৃষিজ যন্ত্রপাতির আপ টু 40% পর্যন্ত সাবসিডি আছে। ধান কাটা মেশিন থেকে শুরু করে, এই তুমি এদিকে আসো, আমাদের প্রার্থী
আর নতুন করে বলতে লাগবে নাকি? অন্য জায়গায় যাবে? তাহলে আগামী জুন মাসের 1 তারিখ আসছে দিন, এর জোর হবে। আগামী জুন মাসের 1 তারিখ আসছে দিন, চুপচাপ চুপচাপ চুপচাপ। প্রার্থীর একটু কাজ আছে, দ্বিতীয় আর একটা প্রোগ্রাম বাকি আছে, ওখানে যাচ্ছে। আমি ফিরে আসি। চোর ডাকাতদের কথা বলতে হবে নাকি? আগে আপনাদের অধিকারটা জানুন, আগে আপনাদের অধিকার জানুন। ভাই ভোট আসলে ভোট দেবেন, ইচ্ছে হলে দেবেন, নাহলে দেবেন না। কিন্তু মমতা ব্যানার্জি আপনাদের কাছ থেকে কৃষককে ভালোবেসে চলে গেছে, কৃষকের কিন্তু অধিকার আপনাকে বলেনি। ভাই বসো, ভাই বসো। আপনাদের তাহলে কৃষিকাজ নিয়ে একটু বেশি বলি, হ্যাঁ অসুবিধা হবে না তো? এটা শুনবেন তো না? চোর ডাকাতের গল্প শুনবেন? চোর ডাকাত চাকরি চোরের গল্প আর নতুন করে শুনতে হবে না। বাচ্চাদের মিড ডে মিল মেরে চুরি করাদের কথা নতুন করে শুনতে হবে না। রেশন চোরদের কথা নতুন করে শুনতে লাগবে না। এবার আপনি কৃষক, আপনি দর্জি, আপনার দুর্দশার কথা একটু আমি বলে শেষ করব। কৃষক বন্ধুরা, আপনাদের বলে রাখি, স্প্রে করা মেশিন থেকে শুরু করে ধান কাটা মেশিন সাবসিডিতে পাওয়া যায়। আমি স্প্রে করা মেশিনের শুধু কথা বলি, আমি শুধু স্প্রে করা মেশিনের কথাটা বলি। 4000 টাকা দাম তো নাকি ব্যাটারি চালিত বা চার্জিং সিস্টেমটা? 4000 টাকা দাম তো। ওটা আপনারা মার্কেটে কিনছেন 4000। গরিব কৃষক যদি সঠিক সময়ে অ্যাপ্লিকেশান করে অনেক সময় ফ্রিতে পাওয়া যায়। ফ্রি আমি ছেড়ে দিচ্ছি, 40% সাবসিডিতে পাওয়া যায়। তাহলে 4000 টাকার মালটা কি হবে? তাহলে 1600 টাকা কি হবে? বেঁচে যেত। মমতা ব্যানার্জি কৃষকদের ভালোবেসে বলে চলে গেল, ও কথা বলল না যে যথাসময়ে অ্যাপ্লিকেশান করে জমা করলে 40% সাবসিডি পাবে। আপনাদের বলি, সময়ে সময়ে যারা কৃষক আছেন, বীজ আছে, সার আছে, সাবসিডিতে সার পাওয়া যায়, বীজগুলো ফ্রিতে পাওয়া যায়। এই মমতা ব্যানার্জির সরকার সেইগুলো দেয় না। 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। আমি সবার দীর্ঘায়ু কামনা করছি, কিন্তু 60 বছরের নিচে কৃষকরা তো মারা যায়। আছে তো এই ধরনের ঘটনা, 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। মমতা ব্যানার্জিও কথা বলবে না, কারণ মমতা ব্যানার্জির দলের হয়ে যারা বুথ দখল করে, মমতা ব্যানার্জির দলের হয়ে যারা আইএসএফকে হুমকি দিচ্ছে, তারা কি করে যে মারা যায় তাদের নামে হয়তো 2 লক্ষ করে টাকাগুলো তুলে খেয়ে নেয়। ওই জন্য মমতা ব্যানার্জি কৃষককে ভালোবাসলেও কৃষকের অধিকার নিয়ে কথা বলবে না। আপনাদের বলে যাই, কৃষক বন্ধুরা, এই বর্ষার সময় মাঠে গিয়েছেন, কৃষিকাজ করছেন, ঝড় বৃষ্টি বাদলের সময় বৃষ্টি আসছে, ছুটে আসতে করতে বর্জ্যপাতে কৃষকরা মারা যায় না, 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। মমতা ব্যানার্জি ভালোবাসার কথা কৃষককে বলবে না, কারণ এই কি লিটন ফিটন না কারা আছে, খোঁজ নিয়ে দেখুন, হয়তো ওরাই মাল তুলে খেয়ে নিচ্ছে। আরো বলে যাচ্ছি, আমি একটা শব্দ ভুল বলি, মমতা ব্যানার্জি আমাকে কিন্তু ছাড়বেন, এটা মাথায় রাখবেন, কারণ ওনার ঘুম হারাম নওশাদের জন্যই হয়েছে। বলে যাচ্ছি, এই বর্ষার সময়ে সাপে কেটে আমাদের এলাকার মানুষ মারা যায় না। আর মারা যাওয়ার সংখ্যায় কারা বেশি? শ্রমজীবী মানুষ, কৃষক মানুষ, গরিব মানুষ। 4টে গরু আছে, তারা পালে, দুধ দিয়ে যে দুধ হয় সেটা বিক্রি করে তার সংসার চলে, তাই তো। হয়তো বৃষ্টি এসছে, গরুটাকে তুলতে গেছে, সাপে কামড়ে মারা গেল। ওই কৃষক মাঠে চাষ করছিল, সাপে কামড়ে মারা গেল। শ্রমজীবী মানুষ সাপে কামড়ে মারা গিয়েছে, তারও 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ হয়। মমতা ব্যানার্জি কৃষকদের ভালোবাসলেও ক্ষতিপূরণের কথাটা বলে যায় না, কারণ জানে মমতা ব্যানার্জি হয়তো তার ভাইপোরা তুলে খাবে, নাহলে তার রাজনীতির দোকান বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? অনেক অফার আছে কৃষকদের জন্য, অন্য কোনো সময় যদি আসি কৃষকদের স্পেশালি বলবো। সাবসিডি আছে, তুমি একটা শুধু আমি অনুরোধ করব, অতিবৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে গেলে কেউ সুসাইড করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ করছি। আপনারা ক্ষতিপূরণ পান, সরকার আপনাদের ফসলের ক্ষতিপূরণ দেয়। হয়তো আপনারা না জানার ফলে এই লিটন বাবুদের দলের গুন্ডা মস্তানগুলো হয়তো তারা খেয়ে নিচ্ছে, আর আপনি সুসাইড, আপনার পরিবারের লোক কেউ সুসাইড করছে। অনুরোধ, এটা করবেন না। এই সমস্যা সমাধান হতে কি করবেন? ADA, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, বিডিও অফিসে যাবেন, বিডিও স্যারের নিচে একটা অফিসার থাকে, তার সাথে যোগাযোগ রাখবেন। বছরে বছরে সার আসে, বীজ আসে,
সেইগুলো সব লুট হয়ে যায়। এবার গিয়ে বলবেন স্যার আমি গরিব মানুষ, আমার নম্বরটা আপনি রাখুন, আপনার নাম্বারটা আমাকে দিন, যা অফার আছে আমাকে জানাবেন। পারবেন তো বলতে? হ্যাঁ, কৃষককে ভালোবেসে পুঁতে ফেলছে একদম। কৃষকের অবস্থা খারাপ। পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে মাত্র 7,000 টাকার নিচে ইনকাম করে, বিলো 7,000। এই কৃষকের মাসিক গড় ব্যয় বাড়ানোর জন্য পশ্চিমবাংলার বিধানসভায় আমি একাধিকবার কথা বলেছি, কিন্তু অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ কৃষিমন্ত্রী কোনো কর্ণপাত করেনি। আপনাদের জানিয়ে রাখি, এই মুখে কৃষক ভালোবাসার কথা বললো, কৃষকদেরকে শোষণ করছে। কারণ সেই দিনের কথা ভুলে যাচ্ছি না যখন বড় বড় বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে বিল পাস করেছিল। মমতা ব্যানার্জির কাজ দরকার ছিল কৃষকদের পক্ষে দাঁড়িয়ে বিজেপি সরকারের বিরোধিতা করা, কিন্তু সেই সময় বকলমে বিজেপির সহযোগিতা করেছিল এই অপদার্থ তৃণমূল সরকার। ভুলে যাচ্ছেন নাকি? আমি ভুলিনি, কিন্তু মনে আছে সারা ভারতবর্ষের কৃষকরা বন্ধ রেখেছিল। ভারতবর্ষের যে আইন এনেছিল কৃষকদের বিরুদ্ধে, উল্টে কি দেখলাম? পশ্চিমবাংলার কৃষকদের ওপরে তৃণমূলের উন্নয়ন বাহিনীকে দিয়ে হামলা চালিয়েছিল। আজকে মিথ্যা কথা, অসত্য কথা বলে কৃষক ভালোবাসা দেখাচ্ছে। কৃষক ভালোবাসা যদি সত্যিকারের অর্থে হয়, আপনাদের বলবো 2026 সালে বিধানসভা নির্বাচন আছে, তার আগে এই যে 2 বছর টাইম পাচ্ছে, মমতা ব্যানার্জি যদি সঠিকভাবে কৃষকদেরকে ভালোবাসতে চায়, সর্বপ্রথম কাজ হবে এই কৃষকরা, পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে অন্তত 15,000 টাকা করে ইনকাম করুক, তার পলিসি নিয়ে আসুক। তার তো ভালোবাসা। ভালোবাসা কেমন করে হবে? ভালোবাসো শুধু তুমি এসে বলে চলে যাবে ভালোবাসা, আর ভালোবাসা হওয়ার মতো গায়ে মেখে নেবো নাকি? ও ভালোবাসা আমি চলবে না। পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়াই 7,000 টাকা নিচে, বিলো 7,000। আর আপনি একটু এগিয়ে যান হরিয়ানা 22,000, কাশ্মীর যেখানে বলি নাকি বোমগুলি সবসময় হই হয়, সেখানকার পেয়ে 18,000। তামিলনাড়ু চলে যান, পাঞ্জাব চলে যান, সব অবাক হয়ে যাবেন। সব থেকে বেশি চলে যান মেঘালয় রাজ্যে যান, একটা কৃষক মাস গেলে প্রায় 30,000 টাকা ইনকাম করে। মেঘালয়ের কৃষকগুলোও কৃষক, এই যদুরহাটির কৃষকগুলোও কৃষক। যদুরহাটির কৃষকগুলো মাত্র 7,000 টাকার নিচে ইনকাম করছে, আর মেঘালয়ের কৃষকগুলো 30,000 টাকা মাস গেলে ইনকাম করছে। কেন? পলিসির শুধু চেঞ্জের জন্য। মমতা ব্যানার্জি সত্যিকারের আপনাদের ভালোবেসে থাকে, সত্যিকারের কৃষকদেরকে ভালোবেসে থাকে, তাহলে মমতা ব্যানার্জির কাজ হবে 2026 সালের আগে বিধানসভায় 2025 সালে নওশাদ যতবার প্রশ্ন করেছে এড়িয়ে গেছে, আর আগামী দিনে এড়াবে না। বরঞ্চ 2025-26 অর্থবর্ষে বিধানসভায় দাঁড়িয়ে কৃষিমন্ত্রী বলবে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়াই এখন 15,000-এ পৌঁছেছে। তাহলেই ভোটটা হবে কৃষকদের। কি ও পারবে না, করবে না। ও করলে তৃণমূলের দলটাই বন্ধ হয়ে যাবে। এত তোলাবাজ। আপনি ফসল উৎপাদন করছেন, ফসল ফলাচ্ছেন, তোলাবাজগুলো নিয়ে চলে যাচ্ছে, আপনি ন্যায্য মূল্য পাচ্ছেন না, দালালগুলো পেয়ে যাচ্ছে। ওই দালালগুলো আছে বলেই তো তৃণমূল চলছে ভাই, নাহলে তৃণমূল কবেই বন্ধ হয়ে যেত। তাই বন্ধুগণ বলবো, এখানে আপনাদের একটা অনুরোধ করবে, তাই চোখ কান খুলে রেখে চলুন। দর্জি শ্রমিক এখানে আছেন কারা? এটা হাত তুলুন তো। ওরে বাবা রে, আমি জানতাম হাওড়া জেলায় দর্জি শ্রমিক বেশি, এখানেও এত। এবার আপনি বলুন দর্জি শ্রমিকদের দুর্দশার কথা। সর্বপ্রথম বলি, মমতা ব্যানার্জি কী ধরনের আপনাদের সাথে অন্যায় করেছে শুনে রাখুন। নবান্নটা দেখেছেন যে 14 তলা বিল্ডিং এখন নবান্ন হয়েছে, ওই নবান্নটা তৈরি হয়েছিল আপনাদের জন্য, দর্জি শ্রমিকদের জন্য। ওটা পাইলট প্রজেক্ট করার জন্য। ওখানে সরকারিভাবে গার্মেন্টস হাব হতো, যেখানে বিদেশ থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যানরা আসতো, ওখান থেকে কাপড় কিনে নিয়ে যেত সরকারিভাবে। কেউ কি আর ভয় পেত ওখানে আসতে? সবাই আসতো। কিন্তু মমতা ব্যানার্জি এত ভালোবাসেন আপনাদের, বলেছে 14 তলায় তোদের উঠতে হবে না, তোরা ফুটপাতেই ব্যবসা কর। 14 তলাটা উনি দায়িত্ব নিয়ে নিয়েছেন। আপনাদের জন্য নবান্ন তৈরি হয়েছিল গার্মেন্টস হাব করার জন্য, কিন্তু আপনাদের কাছ থেকে কেড়ে নিল। তারপরেও বলছি, দর্জি শ্রমিক আজ থেকে 5 বছর আগে সপ্তাহে কম করে 4-5 হাজার টাকা ইনকাম করতেন তো ভাই সেই সময়। আর আজকের ডেটে সপ্তাহে 2,000 টাকা ইনকাম করতে গিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। অপদার্থ, ওই আমি অপদার্থ বলছি। আমার বড় ভাইজান কোন একটা ধর্মীয় প্রোগ্রাম থেকে নুসরাতকে কি বলেছিল, ওটা নিয়ে অনেক কিছু হয়েছিল। আমি এখানে তার ছোট ভাই এসে বলে যাচ্ছি, নুসরাত জাহান অপদার্থ, ব্যর্থ, দায়িত্ব কাণ্ডঘান এমপি। পারলে আমাকে নিয়ে সমালোচনা করতে বলুন, আমাকে নিয়ে সমালোচনা। আমি ওকে অপদার্থ বলছি। ও অপদার্থটা পার্লামেন্টে গিয়ে ওর উচিত ছিল
যদুরহাটির বসিরহাটের দর্জি শ্রমিকদের কথা বলা। ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী আছে, কনসার্ন ডিপার্টমেন্টাল মন্ত্রীদের বলা দরকার ছিল যে ভারতবর্ষের আমি একজন মেম্বার, আমি একজন পার্লামেন্টের সদস্য, আমি যে লোকসভা থেকে এসেছি সেই লোকসভার হেভি অংশ মানুষ, যদুরহাটির হেভি অংশ মানুষ দর্জি শ্রমিক। কিন্তু দুঃখের বিষয় তাদের আজকে দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে। তারা আজকে কাজ বেশি করছে, ইনকাম কম করছে। তাদের কথা ভেবে, আপনাদের কথা ভেবে এই অপদত্তটার কাজ ছিল পার্লামেন্টে গিয়ে মেনশন করা, কলিং অ্যাটেনশন করা, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করা। তাকে বলা দরকার ছিল যে পলিসি আনা দরকার, যেভাবে কত বলবো করে ভাই, ঠিকই বলেছে, ভোর হয়ে যাবে। কটা বাজে? অনেক বকে ফেললাম নেতাদের মতো। আচ্ছা শুনুন, ঠান্ডা মাথায় আপনাদের কথা বলছি। মন্ত্রীর এর কাজ ছিল বলা যে পার্লামেন্টের নতুন আইনের সংযোজন করা দরকার, আইনের অ্যামেন্ডমেন্ট এক্সপোর্টের জন্য, ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য ব্যবস্থা করা। কি যদুরহাটির লোকেরা যে কাপড়টা সেলাই করছে সেই কাপড়টা যাতে আমেরিকাতে যায়, ইউরোপে যায়, জার্মানে যায়, জাপানে যায়, ফ্রান্সে যায়, অস্ট্রেলিয়াতে যায়, সৌদি যায়, দুবাই যায়, কাতার যায়, কুয়েত যায়, বাহরিন যাতে যায়, এখানকার কাপড়গুলো তার ব্যবস্থা করা। এবার আপনারা বলুন, এই যদুরহাটির লোকেরা যে কাপড়টা সেলাই করছে সেই কাপড়টা যদি তুর্কিতে যায়, বাহরিনে যায়, সৌদিতে যায়, ফ্রান্সে যায়, ইউরোপে যায়, ল্যাটিন আমেরিকাতে যায়, তাহলে কি হবে? ডলার আসবে। কি হবে? ইন্টারন্যাশনাল বিজনেস হলেই ডলার আসবে। ডলার আসা মানেই আপনার হাত ভারী হবে। 4,000 টাকা ইনকাম করছিলেন 5 বছর আগে, সেটা এখন 6,000 হয়ে যাবে। কিন্তু অপদার্থটা সেটা পার্লামেন্টে গিয়ে বলেনি। তাই আপনাদের বলবো, আপনাদের মূল্যবান ভোট যদি 1 জুন মাসের 1 তারিখে ইপিএম মেশিনের 5 নম্বরে খাম চিহ্নিত ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, পার্লামেন্টে গিয়ে এই দর্জি শ্রমিকদের কথা বলবে যাতে ইন্টারন্যাশনাল বিজনেস করা যায়, ইন্টারন্যাশনাল মার্কেটে এই যদুরহাটির দর্জিদের সেলাই করা কাপড় যায়, তার জন্য চিৎকার করবে, তার পলিসি আনতে বাধ্য করবে। আপনারা জানেন বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে অনেক ডেভেলপ হচ্ছে, কারণ বাংলাদেশের গার্মেন্ট শিল্পে এখন অনেক তাদের এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের কাপড় এখন সারা পৃথিবীতে চলে যাচ্ছে, আর আমরা হিন্দু মুসলমান নিয়ে পড়ে আছি। মোদিজি 2014 সালের আগে বলেছিল বিজেপি হিন্দু খাতরে মে হ্যাঁ। আমি অন্তত ভেবেছিলাম 2011-র মমতা ব্যানার্জি ডায়লগটা ফেল করেছে, অন্তত আমার হিন্দু সমাজের মানুষরা ভালো থাকুক, আমি চেয়েছিলাম। আরে ভাই, তারাও তো আমাদের বাইরে নয়, হিন্দু কি আমাদের বাইরে? আমরা একসাথে বসবাস করছি। যখন এই আপনার জায়গার নাম কি, আরে বাবা, মীর নিসার আলী যে লড়াইটা করেছিল কৃষকদেরকে নিয়ে, সব তিতুমির যাকে আমরা জানি, সে কি শুধু মুসলমানদের লড়াই করেছিল? সেই সময় 80,000 কৃষককে একত্রিত করে লড়াই করেছিল। ওই 80,000-এর মধ্যে হেভি অংশে আমার হিন্দু সমাজের কৃষকরা ছিল। তাই আমরা আলাদা নয়, তার আগে থেকে আমরা একসাথে বসবাস করছি। আমি ভেবেছিলাম মমতা ব্যানার্জি 2011 সালে বলেছিল মুসলমানরা খাতরে মে হ্যাঁ, মুসলমানদের তো ধ্বংস করে দিয়েছে, অন্তত আমার হিন্দু ভাইরা খাতরে থেকে উদ্ধার করার জন্য মোদিজি হয়তো দায়িত্ব নেবে। কিন্তু আমরা কি দেখলাম? ঘোড়ার ডিম দায়িত্ব নিয়েছে। অমিত শাহজির ছেলের ব্যবসায়ী 14,000 15,000 গুণ বৃদ্ধি পেয়ে গেল, হিন্দু ভাইয়ের আমার কোনো উন্নতি হলো না। আমার এলাকার সরস্বতী মায়ের খোঁজ নিয়ে দেখুন, তার মায়ের ছেলেটাও চাকরি চুরি গেছে। আর রহিম আমাকেও খোঁজ নিয়ে দেখুন, তার মায়ের ছেলেরও চাকরি চুরি গেছে। আর এদিকে একজন হিন্দুকে বাঁচাতে এসেছিল, একজন মুসলমানকে বাঁচাতে এসছে। মুসলমানকে বাঁচাবার নাম করে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির সম্পত্তি রকেট গতিতে বেড়ে গেছে। আর ও হিন্দুকে বাঁচাবার নাম করে অমিত শাহজির ছেলে জয় শাহজির বিজনেস 15,000 গুণ বৃদ্ধি পেয়ে গেল। আর আমার এলাকার রাম কাকা রহিম চাচার অবস্থা দেখুন, সেই তলনিতে। আর এখানে হিন্দু মুসলমানের কথা বলছে। তাই বলবো, এই অপদার্থ শুধু হিন্দু মুসলমান করে ক্ষমতায় থাকতে চায়। আমি আপনাদের কাছে অনুরোধ করবো এটাই, আর ভোট হোক ধর্মের নিরিখে নয়, ভোট হোক উন্নয়নের নিরিখে। আমি দলিত, আমি আদিবাসী, আমি মুসলিম, আমি পিছিয়ে আমি আমার অধিকার পাচ্ছি না, আমার লড়াইটা লড়তে হবে উন্নয়নের নিরিখে। আমি অধিকার কিভাবে পাবো? তাহলে লড়াই করতে হবে। আজকে আপনি অবাক হয়ে যাবেন যে 26,000 চাকরি বাতিল হয়েছে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট যত অল্প সময়ের জন্য স্টে দিয়েছে, ওই 26,000-এর মধ্যে কতজনের মায়ের ছেলের চাকরি যারা মেধা চুরি হয়েছে বলুন তো? কলকাতার রাজপথে চলে যান, 1000 প্রায় 1100 দিন তারা অবস্থান বিক্ষোভ করছে। ওখানে গিয়ে দেখুন কটা হিন্দু কটা মুসলমান, জিজ্ঞাসা করবেন কানের নিচু আপনার গরম করে দেবে।
কারণ হিন্দু মুসলমান নির্বিশেষে মেধা চুরি হয়েছে ওখানে। আমাদের লড়াইটা এটাই, যে মায়ের চাকরি চুরি গেছে সন্তানের, সেই মায়ের সন্তানের হয়ে লড়াই হবে। সেটা সরস্বতী মাও হতে পারে, ফতেমা মাও হতে পারে। আমাদের দেখার কোনো দরকার নাই। আমাদের এলাকার জন্য, আমাদের এলাকার ছেলে যাতে চাকরি পায়, সেই লড়াই আমাদেরকে লড়তে হবে। আপনারা বলুন, এই যে স্বাস্থ্য কেন্দ্রটার দুরবস্থা, এটার যদি উন্নতি হয়, এর হিন্দু মুসলমান সবাই তো পরিষেবা পাবে। তাই বলবো, হিন্দু মুসলমানের রাজনীতি করে এই রেখাপাত্ররা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে, এই শুভেন্দু অধিকারীরা ক্ষমতার মসনাদে থাকতে চাইছে, আর মমতা ব্যানার্জি এক্সপায়ার ডেটের মলম লাগিয়ে আরও ঘাটটাকে বিগড়ে দিতে চাইছে। তাই বলবো, বিজেপি ঘা করতে চাইছে, আর এক্সপায়ার ডেটের মলম লাগিয়ে মমতা ব্যানার্জি ঘাটটাকে বিগড়াতে চাইছে। তাই সময় এসেছে, না হাজী নুরুল ইসলাম না রেখাপাত্র, কোনো ফুলে হাত দেওয়ার দরকার নাই। আপনারা যদি চান এই স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন হোক, এই স্বাস্থ্য কেন্দ্র নিয়ে দিল্লিতে আলোচনা হোক, আপনার সন্তানরা যে স্কুলে পড়ে সেই স্কুলের মান উন্নয়নের জন্য দিল্লিতে আলোচনা হোক। আপনি দর্জি শ্রমিক, আপনার কথা দিল্লিতে যাক। আপনি কৃষক, আপনার কথা দিল্লিতে যাক। আপনি মহিলা, আপনার কথা দিল্লিতে যাক। তাহলে বলবো, আপনারা অন্য কোনো জায়গায় হাত দেবেন না। আপনাদের মূল্যবান ভোট আগুলটা খাপ চিহ্নে দিয়ে পার্লামেন্টে পাঠান। এখানে মায়েরা আছে একটু হেভি অংশে, মায়েরা 1000 আর 1200 টাকা করে তো পাচ্ছেন। হ্যাঁ, আমি মায়েদেরকে একটা কথা বলি, এত মানুষ আছেন তো, কজনের সন্তানরা সরকারি স্কুলে পড়ে? সবাই। বেসরকারি স্কুলে কতজনের সন্তানরা পড়ে? অর্থাৎ কেজি স্কুল টাকা দিয়ে পড়তে হয়, কজনের সন্তান? হ্যাঁ, হায় আল্লাহ, কি বলছো গো? আপনার ছেলেকে টাকা দিয়ে পড়ান একজন, আর কেউ থাকলে হাত তুলুন না। আছে কেউ? ওই দূরে একজন চেয়ার নিয়ে বসে আছে। আর হ্যাঁ, হয়তো হাত দেখতে 3 জন 4 জন 5 জন। আমার স্টেজে একজন আছে। বা তোমার টাকা পয়সা আছে, তোমাকে তাহলে পার্টির খরচটা বেশি করাতে হবে। আমাদের তো পার্টির টাকা নেই, বলছে নাকি বিজেপি টাকা দিচ্ছে, তৃণমূল টাকা দিচ্ছে। যদি বিজেপি তৃণমূল টাকা দিত অন্তত এই সেটটা করতে পারতাম না। কিন্তু এখন পানি হয়ে যায়, সব বন্ধ হয়ে যাবে। তো বলছে এত টাকা দিচ্ছে, রাখার জায়গা নেই। যাক, প্রসঙ্গ ফিরে আসি, এটা বলে আমি শেষ করব। আপনারা বলুন, আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছেন, এখানে খুব বেশি হলে 10 জনের সন্তান বেসরকারি স্কুলে পড়ে, বাকি যা আছে আমরা সবাই সরকারি স্কুলে পড়ে। আজকে বাড়ি যাবেন, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, এখান থেকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে 3, 4, 5, 6 বাচ্চাগুলোকে ডাকবেন, ডেকে জিজ্ঞাসা করুন 6-এ পড়ে, 5-এ পড়ে, বাবু তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, কোন স্কুলে পড়িস, কোন ক্লাসে পড়িস, ঠিকানা ইংলিশে লিখে দিতে বলবেন। 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা ফেল করবে, পারবে না। ক্লাস 3 পড়েন, মায়েদের বলবো 1000-1200 টাকা দিচ্ছে, আমি বিরোধিতা করব না, কিন্তু একটু ভাববেন যে 1000 টাকা, যে 1200 টাকা মমতা ব্যানার্জি যেই হাতে আপনাদের তুলে দিচ্ছে, সেই হাতেই কিন্তু আপনাদের ছেলেদের ভবিষ্যৎ এই মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে। পশ্চিমবাংলায় 8500 শিক্ষা প্রতিষ্ঠান মমতা ব্যানার্জির হাতে করে নিয়ে ধ্বংস করে দিচ্ছে। আর আপনাকে 1000-1200 টাকা দিচ্ছে, আপনি ভাবছেন কত উপকার করছে। উপকার করছে না। অভিষেক ব্যানার্জির পরের প্রজন্ম রাজনীতি করবে, আপনার ছেলেকে তার জন্য লাঠিয়াল বানানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবাংলায় 8500 বন্ধ করে দিচ্ছে। বাড়ি চলে যাবেন, 3 4-এর বাচ্চাকে ডাকবেন, অঙ্কের বইটা খুলে দেবেন, গণিতের বইটা খুলে বলবেন এই অঙ্কটা করতে বলবেন, 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা ফেল করবে। আর দেখুন, নেতাদের সন্তানগুলো সব বেসরকারি স্কুলে পড়াচ্ছে, পড়িয়ে কি হচ্ছে, নেতা তৈরি করবে। আর আপনার ভোটারদের সন্তানগুলোর হাত থেকে শিক্ষা কেড়ে নিচ্ছে, স্কুল বন্ধ করে দিচ্ছে। আর অপদার্থ বিজেপি রেখাপাত্ররা সবকা সাথ সবকা বিকাশ বললেও, যেখানে দলিত থাকে, আদিবাসী থাকে, হিন্দু থাকে, পিছিয়ে বর্গের মানুষ থাকে, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে 8500 শিক্ষা প্রতিষ্ঠান সেখানে বন্ধ হয়ে যাচ্ছে। কই শুভেন্দু বাবুদের 70টা এমএলএ, 18টা এমপি ছিল, তো কই একবারের জন্য তাদেরকে চিৎকার করতে দেখলাম না। তো কলকাতা রাজপথে বসতে দেখলাম না যে দলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে দেওয়া যাবে না, যেখানে হিন্দু সমাজের পিছিয়ে বর্গের মানুষেরা থাকে সেই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না, যেখানে নমশূদ্ররা থাকে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না, যেখানে মুসলমানরা থাকে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না, যেখানে আদিবাসীরা থাকে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না। এ কথা বলতে দেখলাম না, কারণ শুভেন্দু বাবুরাও জানে যদি শিক্ষা থাকে তাহলে মারামারি হানাহানি কিভাবে লাগাবো, ভোট তাহলে পাবো না। মারামারি না হলে তো ভোট হতে পাবে না। ধর্মের বিদ্বেষ কীভাবে ছড়াবো, সেই জন্য মমতা ব্যানার্জি স্কুল বন্ধ করছে। ওরা খুব, ওদের মনে লাড্ডু ফুটছে। তাই বলবো,
শিক্ষা প্রতিষ্ঠানকে চালুর দাবিতে আপনার সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে অন্য কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নেই, কোনো সিম্বলে টিপ দেওয়ার দরকার নাই, না শুভেন্দু অধিকারী না মমতা ব্যানার্জি কাউকে ভরসা করার দরকার নাই। খামচিহ্নকে ভরসা করে একবার পার্লামেন্টে পাঠান, আপনাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠান আমূল পরিবর্তন হবে, স্বাস্থ্যকেন্দ্র নিয়ে চিৎকার হবে এবং সাথে সাথে এলাকার যে ব্রিজ থেকে শুরু করে যে সমস্যাগুলো আছে সেইগুলোকে সমাধান হবে। 1 বছরে একটা এমপি 5 কোটি টাকা পায়, 5 বছরে 25 কোটি টাকা পায়। বিদায়ী যিনি এমপি আছেন হাজী নুরুল ইসলামরা ভোট চাইতে আসলে তাদের প্রশ্ন করুন, 5 বছরে 25 কোটি টাকা নুসরাত জাহান কোথায় কোথায় খরচ করেছে তার তথ্যটা দাও, তারপরে নতুন করে আমাদের কাছ থেকে ভোট চাইবে। দিতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, দিতে পারবে না ওরা। আর আপনাদের বলি, আমরা 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করবা আপনাদের নিয়ে খরচ হবে। যেখানে খরচ হবে সেখানে মনিটরিং কমিটি থাকবে একটা। ধরুন ওখানে একটা হাইমাস লাইট হবে, ওই লাইটটা হতে 12 mm রডের কথা বলা আছে, 6 mm রড দেয়। সিমেন্ট 1 নম্বর 2 নম্বর সিমেন্ট দেয়, বালি পাথর না দিলেই চলবে, এই ধরনের একটা করে দাঁড় করিয়ে দেয়। 3200 টাকা হয়তো একটা লাইটের পিস, 800 টাকা লাইট দিয়ে দেয়। 6 মাস যায় না, লাইট কেটে যায়, হয় না? হচ্ছে না? তো ওইটাকে আমরা করতে দেবো না, ওটা আমরা হতে দেব না। জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়ন হবে, জনগণের নজরদারিতে। যে কাজ হবে, আপনারা যে কাজ উন্নয়ন বলবেন সে কাজটা করব, এবং যে কাজ হবে শিডিউল ঝুলিয়ে দেবো। যেখানে যে কাজটা হবে কী কী এখানে দেওয়া হচ্ছে সে সব মানুষ এসে দেখতে পাবে। আর যে কাজটা হবে তার জন্য একটা মনিটরিং কমিটি হবে, দেখভালের জন্য একটা কমিটি করে দেবো। সেই কমিটির কাজা থাকবে, বিজেপিকে রাখবো, তৃণমূলকে রাখবো, সিপিএমকে রাখবো, কংগ্রেসকে রাখবো, সাধারণ মানুষ থাকবে। কারণ আইএসএফ যে কাজটা করছে কাজের মধ্যে না ভুল হয়, ভুল হলেই যাতে ওরা ধরে দেয় তার ব্যবস্থা আমরা করতে বলবো। সাহস আছে মমতা ব্যানার্জি দলে? শেষ করছি ভাই, এখানে কয়েকটা পয়েন্ট দিয়েছে, যে পয়েন্টের মধ্যে বলছে আইএসএফের বুথ কর্মীদের হুমকি দিচ্ছে, ওসব হুমকি চুমকি দিয়ে লাভ হবে না। শুধু একটু বলো শাহজাহান শেখের কথা, শিবু উত্তমদের ব্যবস্থা দেখো। ওদের দলের হাত কাঁধে ছিল বলে সেই পুলিশ বলতো উত্তম শিবুর কাছ থেকে গিয়ে সমাধান করেলে, সেই পুলিশ উত্তম শিবুর কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যাচ্ছে। হাত উঠে যাবে, সব ব্যাটা ঠান্ডা হয়ে যাবে। পতাকা ব্যানার ছিঁড়ে দিচ্ছে, ও তো ভালো জিনিস, আরও ভালো জিনিস তো রে ভাই। বুকে ব্যথা লাগছে, তার মানে কাজ হচ্ছে। হ্যাঁ, ওষুধে কাজ করছে, এটা তো বলবেন ওষুধ কাজ করছে। ওটা চিন্তা করবেন না, ও ছিড়ুক, যত ইচ্ছা ছিড়ুক। দলের নেতাদের কর্মীদের ভোটের পরে কেস দেওয়ার হুমকি, ঠিক আছে, আমি আপনাদের কেসের কথা বলি, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি। আপনাদেরকে কেউ যদি মিথ্যা কেস দেয় ভয় পাবেন না। এখন শীতকাল নয়, শীতকাল হলে বলতাম একটা কম্বল নিয়ে নেবেন পুলিশ আসার আগে, কারণ শীতকালের সময় নয়। শুধু এটুকু বলবো, কাউকে যদি পুলিশে ধরে মিথ্যা কেসে, পুলিশ আসলে তাড়াহুড়ো করে ছুটে পালিয়েও যাবেন না। আপনার ঘরের লোককে বলবেন আমাদের যারা নেতৃত্ব আছে আধার কার্ডটা পৌঁছে দিতে। আপনাদের বসিরহাট কোর্ট, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, বসিরহাট কোর্টে আপনাকে পুলিশ তোলার আগে আমার অ্যাডভোকেট দাঁড়িয়ে থাকবে আপনাকে জামিন করানোর জন্য, ঠিক আছে? কি বললাম? এই লড়াইটা আমি দিতে পারবো, আমি মারামারি করতে পারি না ভাই, আর করবো না। আমি মারামারি করে আমি তার পক্ষে নেই। আইন হাতে তুলবেন না, মিথ্যা কত মামলা আছে বুঝে নেব। বসিরহাট কোর্টে না জামিন হলে কোথায় যাব? বারাসাত কোর্টে। বারাসাত কোর্টে না হলে কলকাতা হাইকোর্টে যাব, ওখান থেকে জামিন করিয়ে মালা পরিয়ে আপনাকে বাড়ি পৌঁছে দেবো, ঠিক আছে? আর ভোটের দিনে এজেন্টের কথা বলছে, ও চাপ নিতে হবে না, এজেন্ট রেডি করো, এজেন্টের রেডি করো, আমরা এজেন্ট, তোমরা ঢুকে যাবে এজেন্ট, আর বার হওয়ার দরকার নেই, ভোট শেষ করে বার হবে। এজেন্ট রেডি করো, চাপ নিতে হবে না। কে এজেন্ট দিতে না দেয় সেটাও আমরা সময় দেখব। আর যারা বলছে এজেন্ট দিতে দেবো না, তাদের নামের লিস্টগুলো করো, ইসিআইকে দেবো, ব্যাটাগুলোকে যাতে ধরে সাইজ করে আইনের মাধ্যমে তার ব্যবস্থা করার কথা বলবো। ভাই অনেক কথা বললাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষে আমি একটা ভালোবাসার দাবি আপনাদের কাছে রাখছি। দাবিটা কি জানেন? এক মিনিট। আচ্ছা, আপনারা কোনোদিন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর মারামারি হতে দেখেছেন? দিলীপ ঘোষ তৃণমূলের নেতা, বিজেপির নেতা, কুণাল ঘোষ তৃণমূলের নেতা, আর সুকান্ত মজুমদার বিজেপির নেতা, তারা এক জায়গায় বসে কেক কাটছে, তাদের মধ্যে কোনো মারামারি নাই। আর নামটা কি? সুজন চক্রবর্তী বামেদের নেতা, পার্থ চ্যাটার্জি চাকরি চোর তৃণমূলের নেতা, তারা এক জায়গায় এসি রুমে বসে গল্প করছে, তাদের মধ্যে মারামারি নয়। মারামারি কেন যদুরহাটিতে বুথের স্তরে? কে বিজেপি করে, কে সিপিএম করে, তৃণমূল করে, কেন মারামারি? আমি অনুরোধ করছি মারামারিতে জড়াবেন না। ভোট আসবে যাবে, নেতাদের দেখুন তারা এসি রুমে বসে চা খাচ্ছে, আপনারা এসি রুমে বসে না চা খেলেও নন এসিতে আপনারা চা খাবেন। মারামারি করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সিপিএম এই ফ্ল্যাশ জ্বালাতে বলছে, কি হবে গো? হ্যাঁ, তাহলে অন করো একবার।
একটু স্লোগান দেওয়া হবে, অন করো। এই সবাই তো অন করছে না, ফ্ল্যাশ ওই ধারে ওইদিকে বাকি আছে। ইনকলাব, ইনকলাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আইএসএফ, বাদুড়িয়াবাসী, বসিরহাটবাসী, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আগামী 1 তারিখ আসছে দিন, আগামী 1 তারিখ আসছে দিন, আগামী 1 তারিখ আসছে দিন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।